আলাইকুম। আপনি শুনছেন এভারগ্রিন অডিও লাইব্রেরি। মিসির আলি সাহেবের পেটমোটা ফাইল আছে। ফাইলের উপর ইংরেজিতে লেখা আনসলভড। যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি, কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা। একটা উদাহরণ দেই, যেমন একটি অমীমাংসিত রহস্যের নম্বর 18, শিরোনাম বিআরডি। বিআরডি কি জিজ্ঞাসা করে জানলাম বিআরডি হলো বেলা রানী দাস। মিসির আলি লিখেছেন, বিআরডি বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2, বিআরডি বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, আচ্ছা, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 সে তো বুঝতে পারছি, বেলারানী দাসের বয়স 13, আচ্ছা বুদ্ধি 7-এর অর্থ কি? মিসির আলি বললেন, বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে যাকে আইকিউ টেস্ট বলে। এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নম্বর পেয়েছিলেন। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দেই। সেই নাম্বারে সর্বনিম্ন হলো 1, সর্বোচ্চ 10। আমার হিসাবে বেলারানীর বুদ্ধি ছিল 7। আমি বললাম, আপনার হিসেবে আমার বুদ্ধি কত? মিসির আলি হাসতে হাসতে বললেন, আপনার বুদ্ধি 6-এর কাছাকাছি হবে, তবে এতে আপসেট হবেন না। মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষদের সাধারণ বুদ্ধি কম হয়েই থাকে। আমি বললাম, আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, বটগাছ 100 এর অর্থ কি? একটা বট গাছের কথা বলেছি, যার আনুমানিক বয়স ধরেছি প্রায় 100 বছর। বজ্রপাত 2 মানে? বটগাছে 2বার বাজ পড়েছিল, শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। বিআরডি বটগাছ ইউনিয়ন, এটা একটু ব্যাখ্যা করবেন? বেলারানীর বাবা মা তাদের মেয়েটাকে একটা বট গাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের যত রাজ্যের সব বিচিত্র আচার আচরণ, গাছের সঙ্গে বিয়ে তারই একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলারানীর বাবা মা কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ, সিইও। গল্পটা একটু বলুন না। না। না কেন? কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছে করে না। এটা সেরকমই একটা গল্প। সব গল্প জানানোর জন্য তো নয়। আরে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখবো না, কাউকে বলবো না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, না। তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ বানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিসির আলি হঠাৎ বলতে শুরু করলেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক নয়। এতে মানুষ কনফিউজড হয়ে যায়, ঘটনার উপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে, চলে আসে ভূত প্রেত, সাধু সন্ন্যাসী। আমি বললাম, ভূত প্রেত বাদ দিলাম, সাধু সন্ন্যাসীরা তো আছেন, নাকি তাদের অস্তিত্বেও আপনার অবিশ্বাস? হ্যাঁ, অবিশ্বাস। ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস, আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে। বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষার বদলায়। কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয়। আচ্ছা, আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না।
মানুষ মাত্রেই বিজ্ঞানী, অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখল, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, তা দড়ি না তো নাকি সাপ। আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখল, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, সাপ না তো নাকি দড়ি। চা খাবেন? হ্যাঁ, খাবো। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছুই নেই। লিকার চা চলবে? হ্যাঁ, চলবে। মিসির আলি রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে জানালেন চা পাতাও নেই। তারপর আমার দিকে ফিরে বললেন, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম, রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি, এই তো অনেক ভালো। সময় রাত 8টা, আষাঢ় মাসের মাঝামাঝি। বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলির ঘরের চাল টিনের। চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে। ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না। শহরের কোলাহল বৃষ্টির শব্দ একেবারেই গিলে ফেলে। মিসির আলি হঠাৎ বলতে শুরু করলেন, আবুল মিয়ার গল্প শুনবেন? আমি বললাম, গল্পটা যদি আপনার আনসলভড খাতায় থাকে তাহলে শুনব। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, আবুল মিয়ার গল্প আমার আনসলভড ফাইলে আছে, 38 নম্বর। সব গল্পের নাম্বার আপনার মনে থাকে? তা থাকে, ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি, রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি। এখনো হাল ছাড়িনি, হাল ধরে বসে আছি। অগোল সমুদ্র, নৌকা কোন দিকে নিয়ে যাব বুঝতে পারছি না। হাবুল মিয়ার গল্পটা তাহলে শুরু করুন। মিসির আলি তার গল্প বলা শুরু করলেন। এখানে একটা কথা বলা দরকার। সাধারণত দেখা যায় শিক্ষকরা ভালো গল্প বলতে পারেন না, তাদের গল্প ক্লাসের ওই বক্তৃতার মতোই শোনায়। যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলেন, ভাই বাকিটা আরেকদিন শুনবো, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন না গেলেই নয়। মিসির আলি শিক্ষক গল্পকথকের দলে পড়েন না। তার বর্ণনা সুন্দর, গল্পের কোন জায়গায় কতক্ষণ থামতে হবে তা তিনি জানেন। পরিবেশ এবং চরিত্র বর্ণনা একেবারে নিখুঁত। আমার প্রায় মনে হয় মিসির আলির মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে। তো যাই হোক, এবার আপনারা তার জবানিতেই গল্পটি শুনুন। আবুল মিয়ার বয়স কত বলতে পারছি না। তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, বাপা কিছু কইয়া যায় নাই, মুখ্য সূক্ষ্ম পিতা মাতা ছিল, এইসব জানিও না, আপনি একটা অনুমান কইরা নেন। আমি অনুমান করতে পারলাম না। কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না। আবুল মিয়া সেই দলের। তার বয়স 25 হতে পারে, আবার 40ও হতে পারে। অতি রুগ্ন মানুষ, খক খক করে কাশি লেগেই আছে। গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে ঘুরে রং জ্বলে গেছে। মাথা সম্পূর্ণ কামানো, গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি। পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তরণ পড়ে এখন ছাই বর্ণ। পায়ে চামড়ার জুতো, জুতো জোড়া নতুন, চকচক করছে। লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাওয়ার অভ্যাস আছে নাকি তোমার? জি স্যার। আজ খেয়েছো নাকি? যে না, দিনে খাই না, সব কিছুর একটা নিয়ম আছে কিনা। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পরে, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছো?
ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পাস করিবার খুব ইচ্ছা ছিল। একদিন হেড স্যার কইলেন, তোর আর লেখাপড়া লাগবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেটা উনারে আর জিগায় নাই স্যার। শিক্ষক মানুষের তো আর জিজ্ঞাসা করা যায় না, উনাদের কথা মানি করতে হয়। উনাদের আলাদা মর্যাদা আছে কি না? তোমার পায়ের জুতো জোড়া তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, চুরির জুতা স্যার। হ্যাঁ, আমি নিজেই চুরি করছি। কিভাবে চুরি করেছি শুনলে মজা পাইবেন। স্যার, এই শুনবেন নাকি? কইব? হ্যাঁ, বলো। আ, স্যার, আর একখান কথা একটু রাখবেন। আমার স্যার তুমি কইরা কইবেন কেমন? আমি অতি নাদান লোক, আপনার নাকের সর্দিরও যোগ্য না, তার চেয়েও অধম। জুতা চুরির গল্পটা কি শুরু করব? বেশ, শুরু করো। জুম্মার নামাজ শুরু হইছে। আমি সোবাহান মসজিদের কাছে, রাস্তা বন্ধ কইরা নামাজ শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুতো রাইকা নামাজ পড়তাছে। আমি তার সামনে থাইকা জুতো জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বইলা আমারে কিছু বলতে পারলো না, একবার শুধু তাকাইলো। আমি জায়রা দুধ দিলাম। আমার ভাগ্য ভালো, হ্যাঁ, জুতা জোড়া ভালো ফিটিং হইছে। চুরির জুতা ফিটিং এর সমস্যা। তুমি জুতো কি প্রায় চুরি করো নাকি? যে এক একবার এক এক মসজিদে যাই। বনানী মসজিদ থাইকা এক জোড়া স্যান্ডেল চুরি করছিলাম। বিলাতি জিনিস 200 টাকায় বিক্রি করছি। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজে ব্যবহারের জন্য রাখি দিতে পাইতাম, স্যান্ডেলে আরাম বেশি। স্যার, একটু পানির ব্যবস্থা কি কইরা যায় স্যার? জর্দা লাগবে না, জর্দা আমার সঙ্গেই আছে, গোপাল জর্দা। গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রুচে না। হুম, তা দিনে কয়টা করে পান খাও? তার কি স্যার হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2বার কি 3বার। পান এবং চা এই দুয়ের হিসাব আমি রাখে না। পানের ব্যবস্থা করছি। এখন বলো, তুমি যে জুতো চুরি করো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইসা থাকতে হইলে ইন্টারেস্ট লাগে স্যার। কি স্যার, ঠিক বলেছি? হুম। পানের ব্যবস্থা তো স্যার এখনো করেন নাই, অস্থির লাগতাছে। সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে দিয়ে চিবোতে লাগলো। হাবুল মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। হাবুল মিয়ার নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা আছে। যে কোনো ফলের নাম বললেই সে 2 হাত মুঠিবদ্ধ করে, মুঠি খুললেই সেই ফল হাতে দেখা যায়। যে মুঠিবদ্ধ করে ফল আনতে পারে সে পানও আনতে পারে। পানটা সে কেন আনছে না তাহা আমি বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কোনো গুরুত্বই দেইনি। সহজ হাত সাফাই বোঝাই যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় মনে আসে সেই সব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, যথাসময়ে বের করা। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি। একজন বুজরুক আমাকে বলল, স্যার, যে কোনো একটা ফুলের নাম বলুন। যে ফুলের নাম বলবেন সেই ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দেব। আমি বললাম, দুপুরমণি ফুল, তুমি বের করো তো দেখি। সে বলল, স্যার, পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনি নাই, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল, তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে
গোলাপ ফুলের কথা। বুজরুক মাথা চুলকে বলল, স্যার, কথা সত্য বলেছেন, মাটি খাই, তয় স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি। আজকাল অনেকেই রজনীগন্ধার কথা বলে। আমাদের হাবুল মিয়াকে আমি সেই দলেই ফেলেছি। লোকটার চোখই বলে দিচ্ছে সে মহাধূর্ত। অনেককে ধোঁকা দিয়ে এখন সে এসেছে আমার কাছে। ঘরে পান ছিল না, দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছি। 2 খেলি পান একসঙ্গে মুখে পুরে সে জড়ানো গলায় বলল, স্যার, কি খাতি স্যার কয়েন, আমি আনি দিতাছি। সে হাত মুঠি করল। আমি বললাম, আচ্ছা, একটা আখরোট এনে দাও দেখি তো। আখরোট? সেটা কি স্যার? এক ধরনের বাদাম। হাবুল মিয়া বিস্মিত গলায় বলল, ও, জীবনে স্যার আমি এর নাম শুনি নাই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? কেন পারব না স্যার, আপনি খাবেন, আমি একটু খায়া দেখবো। হ্যাঁ, তবে স্বাদ পাবো বলে মনে হয় না। পান জর্দা খায়া জিহ্বা নষ্ট হইয়া গিয়াছে, যাই খাই ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ জন্মাইল, খায়া দেখি সেইটাও ঘাসের মতো, মিষ্টির বংশ নাই। আমার কাছে এখন চিনিও যা, লবণও তা। কথা শেষ করে হাবুল মিয়া হাতের মুঠি খুলল। তার হাতে 2টো আখরোট। সে বিস্মিত হয়ে আখরোটটি দেখছে। আমি মোটামুটি হতভম্ব। হাবুল মিয়া বলল, স্যার, এই জিনিস ভাঙে কেমনে, দাঁত দিয়া? হাবুল মিয়া কামড়াকামড়ি শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আখরোটের শক্ত খোসা ভাঙল। হাবুল মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, স্যার, কোনো স্বাদ নাই, শুকনা খড়ের মতো। আমি বললাম, এখন কি অন্য কোনো ফল আনা যাবে? অবশ্যই, ফলের নাম কয়েন। তবে স্যার, হাতের মুঠাচ্ছে বড় ফল হইলে পারবো না, তরমুজ আনতে পারবো না, কলাও পারবো না। আমি বললাম, আচ্ছা, আম আনতে পারবে? এই ছোট সাইজের আম তো আছে, পারবে? আম? আম পারুম, আম অনেকবার আনছি। হাবুল মিয়া 2 হাত ডান হাতের উপর বাম হাত রেখে মুঠির মতো করল, চোখ বন্ধ করল, সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিতে দিতে বলল, খাইয়া দেখেন স্যার। দেখবেন স্যার, মিষ্টি আছে কিনা, মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টকও হয়। একবার একটা আম আসছে, কাক দেশান্তরী আম, এমন টক যে কাক খাইলেও দেশান্তরী হইব। স্যার, আমার খেলা দেখা আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছি। তা এটা কি কোনো খেলা? স্যার, এই গোটা দুনিয়াটাই তো খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতো শূন্য পায় আউট, আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না, না খাইলেই আউট। ফলগুলি আসে কিভাবে? স্যার, কইলাম না এটা খেলা, খেলার মাধ্যমে আসে। খেলছে কে? সেটা তো স্যার কইতে পারুম না, জ্ঞান বুদ্ধি নাই কিনা। ক্লাস 5 পাস কইবার শখ ছিল, পারলাম না। স্যার, ঘরে কি ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাইটা
একটা ছোট্ট পিস খায়া দেখতাম মিষ্টি কিনা। যদিও মন বলতেছে মিষ্টি হবে, তবে মনের কথা কম যায় না তো। আমি ছুরি আনলাম। এক পিস হাবুল মিয়া খেলো, এক পিস আমি খেলাম। আম খুব মিষ্টি, কড়া মিষ্টি। হাবুল আনন্দিত গলায় বলল, স্যার, এ আমার ইজ্জত রক্ষা হইছে, হইছে। আম মিষ্টি। টক হইলে আপনার কাছে বেইজ্জত হইতাম। স্যার, ইজাজত দেন তাহলে আজ উঠি। আরেকবার আসতে পারবে? কেন পারুম না? যেদিন কইবেন সেই দিনই আসুম, তবে শুক্রবারটা বাদ দিয়ে আসুম। ওই দিন জুতা চুরি করি কিনা। স্যার, কিছু খরচ দিবেন। খেলা দেখাইলাম, এই জন্য একটু খরচ। তোমার এই খেলা দেখিয়ে তুমি টাকা নাও? যে নেই, আমার কোনো দাবি নাই স্যার। যে যা দেয় তাই নি। সবচেয়ে বেশি কত পেয়েছো? একবার 500 পাইছিলাম। স্যারের নাম ভুইলা গেছি। মুসল্লি মানুষ, নুরানি চেহারা। সেই মুরব্বী ভাবছে আমি জিনের মাধ্যমে আনি। আমি শিকার পাইছি, তার ভাবনা সে ভাববে। আমার কি? মুরব্বী কয় আমায়, হাবুল মিয়া, তোমার কি জিন আছে? আমি কইলাম, যে স্যার, আপনার দোয়ায় আছে। মুরব্বী কইল, জিন কয়টা? আমি কইলাম, 2টা। একটা মাদি আর একটি মর্দ। মর্দটার নাম জাহেল। ফল ফ্রুট সেই আনে। মুরব্বী আমার কথা সবই বিশ্বাস পাইছে। আমারে বকশিস দিছে 500 টাকা। আমি বললাম, তুমি জিনের মাধ্যমে আনো না? যে না স্যার। তাহলে কিভাবে আনো? স্যার, আপনারে তো আগে কইছি, এইটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখেছি। কিভাবে শিখলাম সেটা শোনেন। ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নাই, টাকা থাকলে কিনতেম। হঠাৎ কি মনে করে হাত মুটা করলাম। মুঠ খুলে দেখি পেয়ারা। হ্যাঁ স্যার, কিছু খরচ কি দিবেন? যা দিবেন আমি তাতেই খুশি। 50, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার 2টো নোট পেয়ে সে হতভম্ব। তাকে বললাম পরের বুধবারে আসতে। সে বলল, হ্যাঁ স্যার, সকাল 10টায় বাজার আগেই বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাহলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, আচ্ছা, ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? যে না। চেষ্টা করে দেখেছো? হ্যাঁ, অনেক চেষ্টা নিয়ে আসি, লাভ আর হয় নাই। একবার জর্দার শর্ট হইল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না। তো জর্দা বিনা পানও খাইতে পারতেছি না। শরীর কষা হইয়া গিয়েছে। তখন আরেকবার হাত মুঠো কইলাম, মনে মনে কইলাম, আয় জর্দা আয়। মুঠা খুইলে দেখি কিচ্ছু না, সব ফক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, আচ্ছা, ওই লোক উপস্থিত থাকলে খুব ভালো হতো, তাই না? হাত মুঠি করতো আর বাগানের ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া হয়ে যেত। এমন জমাটি গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাস্ক আছে? ফ্লাস্ক দিন, আমি দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। আমি বললাম, শূন্য থেকে আবির্ভূত হবে নাকি, হাবুল মিয়ার মতো? মিসির আলি বললেন,
না, চা সিঙ্গাড়া বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের সিঙ্গাড়া তার খুবই পছন্দ, প্রায় গাদাখানিক কিনে আনেন। আমাকে পাঠান। তাকে সিঙ্গাড়া ঠোঙা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হওয়ার আগেই একটা কাজের ছেলে ফ্লাস্ক ভর্তি চা এবং 6টা সিঙ্গাড়া নিয়ে ঢুকলো। সিঙ্গাড়া সাইজে ছোট, কিন্তু এর স্বাদ অসাধারণ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাওয়ার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর বুধবার কি ওই লোক এলো? না, তাহলে কবে এসেছিল? আর আসেইনি। বলেন কি? আমার ধারণা ও মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সেই জুতাচোর আমাদের হাবুল মিয়া, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি বললাম, আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না। গল্প কি এখানেই শেষ? মিসির আলি বললেন, এখানেই শেষ নয়, কিছুটা বাকি আছে। বাকি আছে? আর বাকি কি থাকবে? গল্পের যে কথক সেই তো মৃত, গল্প আর কি থাকতে পারে? মিসির আলি বললেন, আমটা তো আছে, পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে। আমটা হলো পাখির পালক। আমি বললাম, আমটা দিয়ে কি করলেন আপনি? মিসির আলি বললেন, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে যা আমার জানা নেই। আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল আমের গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবুল মিয়া করেছে? এই প্রশ্ন বারবার আমার মনে ঘুরপাক খেত। আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনাটা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম আর অন্য যে কোনো ফল মনে হবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টিই লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলার স্বাদ হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। ট্রেন্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে। আমাকে দেওয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম। ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা উড়ে বেড়ায় তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা। শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পাড়ে। এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500-র মতো ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় ঠিক 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হওয়ার পরেও আমের উপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না, অর্থাৎ আমে পচন ধরছে না। যে সময়ের কথা আমি বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো কোনো বড় রকমের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম, জাদুর আম থেকে 1 ফুট দূরে সেটা রাখলাম। 1 ঘন্টা পার হওয়ার আগেই কেনা আমকে ঘিরে ফ্রুট ফ্লাই উড়াউড়ি শুরু করলো। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলি বললেন, একটু বাকি আছে। আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন?
বৃষ্টি তো থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, না, শেষটা শুনেই যাব, তার আগে না। আন্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নম্বর ছিল ALIT 84001। আমি বললাম, নাম্বার মনে রাখলেন কিভাবে? জাদু রাম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে। আমার আনসল্ভড খাতায় নাম্বার লেখা আছে। আমি বললাম, আচ্ছা, উল্কার সঙ্গে আপনার জাদু আমের সম্পর্ক কি? ঘটনাটা বলে শেষ করি তাহলে, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন। জটিল কোনো অণু না, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরে। কারণ এরা ছিল লেভোরোটোটাটোরি। পৃথিবীর নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্সট্রোরোটেটর, অর্থাৎ এরা প্লেন পোলারাইজড লাইট ডান দিকে ঘোরায়। বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকেই বলতে পারেন কোন বস্তু এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের। আমি বললাম, আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই। তবে আমি আমের শাঁস সিল করা কৌটোয় ইতালির অ্যান্থেন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস লেভোরোটোটাটোরি, অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহ নয়। হ্যাঁ, বলেন কি? মিসির আলী বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্যই আমি নিজেও করলাম। একটা টবে যত্ন করে আমের হাঁটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কিনা তাই দেখার ইচ্ছায়। তা হয়েছিল? সেটা তো আমি বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলে এই গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না।